দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাবে বাংলাদেশ সহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক সরকার পরিবর্তন, বলছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। গাজা ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও গণহত্যা করার অজুহাত খুঁজছে, অভিযোগ তুরস্কের। রাশিয়া, চীন এবং ইরানের সহযোগিতা চাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হামলার পরিকল্পনা নেই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভাল বলেছেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে দোভাল এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলকে প্রশংসা করে দোভাল বলেছেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে। শনিবার ভারতীয় গণমাধ্যম NDTV এসব তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার অবরুদ্ধ গাজায় হামলা করেছে ইসরায়েল। হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার পূর্ব গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরেও ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত অবস্থায় মারা গেছেন আরেক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলিদের কাছে আটকের পর মারা যাওয়া আরও ৩০ বন্দির মরদেহ গাজায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এসব মরদেহ ফেরত আনা হয়। কোনো কোনো মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারও গণহত্যা শুরু করার অজুহাত খুঁজছেন। শুক্রবার আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান আরও বলেন, দীর্ঘস্থায়ী শান্তির আশা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত। তিনি জানান, শারম আল শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে। আঙ্কারা এখন যুদ্ধবিরতি স্থায়ী করতে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, সুদানের আধা সামরিক বাহিনী RSF এর দখল করা এল ফাশের শহর থেকে ৬০,০০০-এরও বেশি মানুষ পালিয়েছে। RSF যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। সহিংসতা থেকে বাঁচতে গেলে কয়েকদিন তাওয়াইলা শহরের দিকে লোকজন পালিয়ে যাচ্ছে। অনেকেই ধর্ষণ সহ নৃশংসতার বর্ণনা দিচ্ছে। এ অবস্থায় পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে পারছে না জাতিসংঘ। শিশুরা অপুষ্টিতে ভুগছে। ধারণা করা হচ্ছে এখনও প্রায় ১.৫ লাখ মানুষ এল ফাশেরে আটকে পড়ে আছে। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুক্কা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে ওই মন্দিরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ভিড় বাড়ে। এক পর্যায়ে কিছু ভক্ত একসঙ্গে সামনের দিকে ধেয়ে পড়লে কয়েকজন মাটিতে পড়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কারণে রাশিয়া, চীন এবং ইরানের সহযোগিতা চাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাডার সিস্টেম, বিমান মেরামত এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য এসব দেশের সহায়তা চাইছেন তিনি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে শুক্রবার এমনই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে লেখা চিঠিতে এসব সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও চীনার প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও একটি চিঠি পাঠানোর জন্য প্রস্তুত করেছেন মাদুরো। পাশাপাশি দেশটির পরিবহন মন্ত্রী রেমন সেলিস্টোনো ভেলাস্কেজ ইরানি এক কর্মকর্তাকেও জানিয়েছেন, তাদের প্যাসিভ ডিটেকশন সরঞ্জাম, GPS স্ক্র্যাম্বলার এবং ১,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,
ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন? প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, না। ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের বাহিনী ভেনেজুয়েলাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে রুবিও এক্সে লিখেছেন, আপনার তথাকথিত সূত্র আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করা হবে, কারণ সেখানে খ্রিস্টানরা মুসলিমদের হাতে হত্যার শিকার হচ্ছেন। শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, খ্রিস্ট ধর্ম নাইজেরিয়ায় অস্তিত্বগত হুমকির মুখে, হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছেন। র্যাডিক্যাল ইসলামবাদীরা এ গণহত্যার জন্য দায়ী, তাই আমি নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণা করছি। সাধারণত 1998 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় বিশেষ উদ্বেগের দেশ তালিকায় অন্তর্ভুক্তি হয় মার্কিন কংগ্রেস প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কমিশন ও স্টেট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের সুপারিশে। ট্রাম্প সেই সাধারণ প্রক্রিয়া এড়িয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যেহেতু অন্যান্য দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্রের কর্মসূচি পরিচালনা করছে, তাই যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছি। ট্রাম্প আরও লিখেন, এই পারমাণবিক পরীক্ষাগুলো কোথায় হবে তা পরে ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের পরীক্ষা ঘোষণা বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে। রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আজ দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের কার্নি জানান, গত বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার সময় ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাক ফোর্ডের তত্ত্বাবধানে এই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে বলতে শোনা যায়, শুল্ক প্রতিটি মার্কিনীকে ক্ষতিগ্রস্ত করে, এতে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।